কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কে নিয়ে আসছে, কেমন ছিল এই জায়গা, এই বিষয়ে কারোর সাথে কথা বলবেন না। মেবি রমজান মাস ছিল, আমি রোজা ছিলাম, আমাকে প্রচণ্ড মারা হয়, আমার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। আপনি চিল্লায়া কান্নাকাটি করেন না, দোয়া করেন। এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে, আমাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকে রাখা হয়েছে, কাউকে মারে নাই। যিনি খাবার দিত ওই লোকটা আমার মনে হয়েছিল যে আমাদের কাপাসিয়া থানার নদীর ওই পারে ওনার বাড়ি। তো আপনি তখন কি কারণে আটক হয়েছেন বলে আপনার মনের মধ্যে কোনো ধারণা ছিল কিনা? আমি বিভিন্ন জিনিস চিন্তা করি, যেহেতু পলিটিক্যাল একটা পার্টির সাথে আমি, আমার পরিবার জড়িত, আমার ভাইয়া কাপাসিয়া বিএনপির সাথে দীর্ঘ পরিক্রমার রাজনৈতিক সম্পৃক্ততা আছে। আমি মালয়েশিয়া যুবদলের সাথে 2013 সাল থেকে মহানগর কমিটির সাধারণ সম্পাদকের পদ বহন করতেছিলাম। আমি প্রথম অবস্থায় ফিল করতেছিলাম পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আমাকে উঠাই নিচ্ছে, বাট তাদের প্রশ্নের ইয়েতে আমি জর্জরিত হওয়ার পরে আমি বুঝতে পারি তারা আসলে, আমার মনে হয়েছে যে ভুল কোনো ব্যক্তিকে তারা উঠিয়ে আনছে। তারা আমার আসল নাম শেখ মোহাম্মদ সেলিম না, আমার বাড়ি গাজীপুরে না, বিভিন্ন বিষয়ে তারা আমাকে প্রশ্ন করে। তো ওই দিনকার মতো আমাকে মারধর করা হয়। মারধর করে এক পর্যায়ে এর প্রথমেই ডাক্তার আসছিল, মেবি উনি আমাকে ইকুইপমেন্ট লাগিয়ে চেক করে, পরবর্তীতে আমাকে মারধর করা হয়। পরে এক পর্যায়ে ওনারা আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, ওইখান থেকে বের করে। রুমের মধ্যে যাওয়ার পরে রুমটা আমার মনে হয়েছিল আন্ডারগ্রাউন্ডের মধ্যে। আমি দুজন লোককে দেখতে পাই যখন আমার চোখ খোলে। একজন লোকের বাড়ি ছিল মেবি চট্টগ্রামে, শেখ নূর, আরেকজন প্রবাসী ছিল। ওইটা প্রথম আমি বুঝতে পারিনি ডিজিএফআই, কিন্তু ওয়ালের মধ্যে ডিজিএফআই নাম লেখা ছিল। ডিজিএফআই নাম লেখা ছিল। তারপরে ওনারা আবার যে দুইজন ছিল ওইখানে বন্দি আগে থেকেই, ওরা আমার সাথে তেমন কথা বলতেন না। তারপরে আমাকে মেবি রাতের খাবারই হবে, কারণ যেহেতু আমাকে বিকালে নিয়ে যায়, আমাকে একটা এনার্জি প্লাস বিস্কিট দেওয়া হয় প্যাকেট, আর একটা মাম ওয়াটারের বোতল দেওয়া হয়, আর কোনো খাবার দেওয়া হয় না। তাদেরকে, যে দুইজন ছিল তাদেরকে রাতে ভাত এবং বিভিন্ন ভেজিটেবল দেওয়া হয়। ওই দিনকার মতো শেষ। পরবর্তীতে আমি আর দিন এবং রাত্র তফাৎ করতে পারি নাই, কারণ আমার মনে হয়েছিল যে পুরা দুনিয়া থেকে আমি একেবারেই বিচ্ছিন্ন একটা জায়গায় আছি। দুনিয়ার আলো বাতাস শব্দ কোনো কিছুই আসলে আমি তেমনভাবে ফিল করতে পারি নাই, দেখি নাই, দেখা যেত না। মাঝে মধ্যে আমার মনে হইতো যে আমি একটা বিমান ল্যান্ড করতেছে, একটা কাঁপুনি অনুভব করতে পারতাম আশপাশে কোনো বিমান আছে। জি, এটা একটা সময়, মেবি হয়তো বা ফজরের সময় বা রাত্রে যে কোনো একটা সময়। বাইরের সাউন্ড যাতে না আসে, এর জন্য আপনি বলছিলেন যে এখানে বিকট সাউন্ড ইউজ করতো তারা। এক্সজস্ট ফ্যান ছিল, আর এক্সজস্ট ফ্যানগুলো আপনার এই ধরনের ছিল যে মাঝে মধ্যে তারা এটার সাউন্ড আপনার মনে হয় অ্যাডজাস্ট করতে পারতো। এক এক সময় বিভিন্ন সাউন্ড আসতো, কানে প্রচণ্ড ব্যথা হইতো, মাথা ব্যথা করতো। তখন আমি সহ বা যারা ছিল অনেকেই আসলে শুয়ে পড়তো কানের মধ্যে আঙ্গুল দিয়ে। সেখানকার চিত্রটা যদি সংক্ষেপে একটু বলুন। সেখানকার চিত্র, একটা খাট ছিল প্রথম যেখানে আমাকে রাখছে, একজন ব্যক্তি শেখ নূর বয়স্ক মানুষ ছিল, উনি ওইটার মধ্যে শুইতো, আমরা ফলের মধ্যে শুইতাম। আমাদেরকে একটা চটা দেওয়া হয়েছিল, বালিশ দিছিল কি মানে ওইরকম না, আমরা ওইটাকে বলটায়া, মানে বালিশ না, ওই চটাটাকে বলটায় বালিশের মতো করে শুইতাম আর কি। ওইখানে এমন একটা বিএফ তারা আমাদের সাথে করে, রুমের ভিতর থেকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যায়। টয়লেটের মধ্যে 1 মিনিটের চেয়েও কম সময় আমাদেরকে দেওয়া হয়। আপনি উলঙ্গ থাকলে ওইভাবে টেনে হিসড়ে আপনাকে বের করবে চোখ বেঁধে, রুমের ভিতরে এসে পুনরায় আবার চোখ খুলে দিবে। তারা যেই ধরনের খারাপ ভাষা ইউজ করে সেটা আসলে আমি মিডিয়ার সামনে বলতে পারবো না। আর গোসলের জন্য সময় একেবারে সীমিত, টয়লেটের জন্য সীমিত। তাদের আচরণ মানে এতটা বিভৎস, যেটা আসলে মানে আমার মাঝে মধ্যে মনে হতো যে আমি মনে হয় না বাংলাদেশে কোথাও, অন্য কোনো রাষ্ট্রে আমি আছি, যারা আমাদেরকে বাংলাদেশিদেরকে আসলে দেখতে পারে না। আপনি সেখানে কতদিন ছিলেন? আমার ওইখানে আসলে সময়টা আমি গণনা করতে পারি নাই। আমার টোটাল আমি গুম ছিলাম 4 মাসের কিছু অধিক সময়। আমার জীবন মরণের সন্ধিক্ষণে ছিলাম আমি। তো আমার কাছে ওনারা যেই জিনিসগুলো জানতো, আমার জীবন বৃত্তান্ত আমি সব কিছু খুলে একেবারে যা কিছু আছে আমি ওনাদের কাছে খুলে বলি। আপনি সেখানে আর কোন ধরনের লোককে দেখেছেন বা তাদের সাথে কথা হয়েছে কিনা? জি, বিভিন্ন পর্যায়ে ওনারা এক এক সময় আমাকে জিজ্ঞাসা করে এক এক রুমে আমাকে রাখতো। তো একজনের সাথে আমার দেখা হয়, বাড্ডা লিটন, যিনি বাংলাদেশের হয়ে অলিম্পিকে
দুবাইতে কম্পিটিশনে যোগ দেওয়ার কথা ছিল, উনি আমাকে বলছে। বাড্ডা লিটনের সাথে দেখা হয়, একটা রুমে আমার দুইজনকে রাখা হয়। পরবর্তীতে আমার পাশের রুমে একজন ছিল ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, ওনার নামটা আমার মনে নাই। পরবর্তীতে ওনার একটা নাম্বার লেখা ছিল টয়লেটের মধ্যে, ওই নাম্বারটা আমি মুখস্থ করি। পরবর্তীতে আমি মালয়েশিয়া যাওয়ার পরে ওনার পরিবারের সাথে যোগাযোগ করি। ওনার আম্মা আমাকে বলে যে বাবা তুমি আর কল দিও না, কারণ আমাদের নাম্বারগুলো ট্যাগ করে তোমার পরিবারের সমস্যা হবে বা তোমার সমস্যা হবে। তুমি আমাদেরকে তথ্য দিয়েছো, সে বেঁচে আছে, আমরা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করব। তোমাকে ধন্যবাদ। তা আপনি সেখান থেকে মুক্তি পেলেন কিভাবে, বা ওখান থেকে মুক্তি পাবেন এটা আপনার কল্পনাতে ছিল কিনা, বা প্রত্যাশা করেছেন কিনা বের হতে পারবেন? জি, এটার আগে আমি একজনের কথা স্মরণ করতে চাই। আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় একদিন, মেবি রমজান মাস ছিল, আমি রোজা ছিলাম। আমাকে প্রচণ্ড মারা হয়, আমার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। আমি খুবই মানে একেবারে মনে হচ্ছিল যে আমি মরে যাব। তখন তারা দুইজন আমাকে ধরে আলাদা একটা রুমে নিয়ে যায়, যেখানে শুধু আমি একলা ছিলাম। তো ওইখানে পাশের রুমে আমাদের আবার কথা বলার একটা সিস্টেম ছিল, অ্যাডজাস্ট ফ্যান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতো। তখন ডান পাশে বাম পাশে যারা থাকতো তাদের সাথে ওয়ালে আঘাত করে আমরা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, শুধু চেহারা দেখা যেত না। তখন আমি খুবই নার্ভাস ফিল করি, আমার মনে হচ্ছিল আমি মারা যাব। তখন বংশালের যুবনেতা, ছাত্রনেতা, যুবনেতাও যাই বলেন, সোহেল নামে একজন ব্যক্তি, তিনি আমার সাথে কথা বলে, আমার পরিচয় জানতে চায়। তখন আমি আমার মালয়েশিয়ার রাজনৈতিক পরিচয় দিই, আমার পরিবারের কথা বলি। তখন উনি আমাকে বলে আপনাকে মারবে না, আপনি চিল্লায়া কান্নাকাটি করেন না, দোয়া করেন। এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে, আমাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকে রাখা হয়েছে, কাউকে মারে নাই। আপনি কি তখন ইলিয়াস আলীকে দেখেছেন কিনা? না, ওইখানে মানে যার সাথে রুমে আপনাকে রাখা হবে শুধু তাকেই আপনি দেখতে পারবেন। আপনি কি শুনেছেন যে ওখানে বন্দী আছে? হ্যাঁ, সোহেল আমাকে নিজে বলছে যে আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেককে বন্দী করে রাখা হয়েছে, ইলিয়াস আলী এবং আমি নিজেও, মানে সোহেলের কথা পরিচয় দিল যে আমিও তো বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমাকেও মারে না, আমাকে দীর্ঘ বছর ধরে বন্দী করে রাখছে। সুতরাং আপনি দোয়া করেন, আর যদি মুক্তি পান তাহলে দেখা হবে রাজপথে। আমাকে যখন তারা ছেড়ে দিবে, আমি তো ভাবছিলাম যে ওইখান থেকে আমাকে নিয়ে মেরে ফেলবে। তো যখন ওনারা আমার ড্রেস আমাকে ফেরত দেয়, তখন আমি বুঝতে পারি আমার একটা জিন্সের প্যান্ট ছিল, আমার একটা শার্টের মতো একটা গেঞ্জি ছিল, পায়ে জুতা ছিল, আমার দুইটা ফোন ছিল। আচ্ছা, ওখানে কি খাবার দিত এই বিষয়টা কিন্তু আমরা বলেননি আপনি। খাবারের বিষয়গুলা অন্যান্য বন্দীদের মতো, পরবর্তীতে আমি যাদের বক্তব্য শুনছি আয়নাগর থেকে যারা মুক্ত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পরে, তাদের সাথে খাবারের বিষয়গুলা খুব বেশি মিল নাই আমার। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই, ওনার খাবারের সাথে আমার কিছুটা মিল আছে। সবাইকে মামো আটার দিত, আমাকেও দিয়েছে, বাট সবাইকে পচা খাবার দিত, ভাত বা রুটি এগুলা নষ্ট দিত, বাট আমাকে ভালো খাবার দেওয়া হইতো। আর যিনি খাবার দিত ওই লোকটা আমার মনে হয়েছিল যে আমাদের কাপাসিয়া থানার নদীর ওই পারে ওনার বাড়ি, কারণ ওনার কণ্ঠটা আমি একেবারে মানে নদীর ওই পারের লোক যেভাবে কথা বলে। এবং উনি আমাকে মাঝে মধ্যে যখন উনি একলা যাইতো খাবার দিতে, তখন উনি আমাকে বলতো শেখ মোহাম্মদ সেলিম আপনার যদি খাবার কম পড়ে তাহলে আমাকে বললেন, আমি একটু বেশি করে দিব। তার পরিচয় কি আপনাকে দিয়েছিল? না, ওইখানে ওনারা যারাই আসতেন সকলে আপনার মাস্ক ইউজ করতেন আর বড় সানগ্লাস ইউজ করতেন, চেহারা যেন বোঝা না যায়। মানে আপনার ধারণা ওই ব্যক্তির কাপাসিয়া ছিল, যার কারণে আপনি একটু সহানুভূতি পেয়েছেন? জি, আমি ওনার কাছ থেকে সহানুভূতি পেয়েছি যেখানে ছিলাম। জি, পরবর্তীতে যখন আমার ড্রেস আমাকে ফেরত দেওয়া হয়, তখন আমি আসলে বুঝতে পারি যে হয়তো বা আমাকে ছেড়ে দিবে। তখন ওনারা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে, আমার জামা কাপড় যখন পরা শেষ হয় তখন চোখ বেঁধে, গামছা দিয়ে চোখ বাঁধে, তখন দুইজনে ধরে আমাকে নিয়ে আসে, অনেক দূর হাঁটায়। হাঁটানোর পরে একটা লকারের কাছে যায়, লকারটা খোলে, আমি শব্দ ফিল করি, তখন আমাকে বলে যে এই যে আপনার মানি ব্যাগ, মালয়েশিয়ান রিঙ্গিত, প্রায় 2-3 হাজার রিঙ্গিতের মতো ছিল, যেগুলো আমার সাথে যেগুলো ছিল, বাংলাদেশি টাকা ছিল, অনেক টাকাই ছিল মোটামুটি, আমি গাড়ির কাজ করাইতেছি যেহেতু। তো আমাকে বললো যে আপনার সবকিছু আমরা ফেরত দিচ্ছি, একটা লেনোভো ফোন ছিল আর একটা নর্মাল ফোন ছিল, তো সব কিছু ফেরত দিচ্ছি। আর কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কে নিয়ে আসছে, কেমন ছিল এই জায়গা, এই বিষয়ে কারোর সাথে কথা বলবেন না। সরকারের বিরুদ্ধে কখনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিছু বলবেন না, যদি বলেন আপনি এবং আপনার পরিবার এই দুনিয়ার আলো দেখতে পারবেন না। আপনি যেখান থেকে মুক্তি পাচ্ছেন এই জায়গা থেকে কেউ মুক্তি পায় না, আপনার কপাল ভালো, আপনাকে এখান থেকে মুক্তি দেওয়া হচ্ছে।
সুতরাং বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, দেশের মধ্যে থাকবেন, সিম্পল জীবনযাপন করবেন। যদি কখনো কোথাও মুখ খোলেন তাহলে আপনি এবং আপনার পুরো পরিবার আর কখনো এই দুনিয়ার কারোর সাথে কথাও বলতে পারবেন না, বেঁচেই থাকবেন না। সুতরাং বি কেয়ারফুল। তো আমি বলি জি স্যার, কোনো সমস্যা নেই। যদি প্রয়োজন পড়ে দুনিয়ার এমন এক প্রান্তে আমি চলে যাব আমার পরিবারকে নিয়ে, যেখানে আসলে এই দেশের কারোর সাথে দেখা হবে না। আসলে আপনার অপরাধটা কি ছিল? আমার অপরাধ, আমার মনে হয়েছিল যে আমি একজন বাংলাদেশি, একজন প্রবাসী ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি এবং আমার পরিবার জড়িত। এটাই আমার অপরাধ। এর বাইরে আসলে আমি বাংলাদেশের কোনো ক্রাইমের সাথে আমার জীবনে, আমি বারবার বলেছি যে আমি একটা মাসিকে সজ্ঞানে আঘাত করছি বলে আমার মনে নাই।